হ্যালো, ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। কেমন আছো তোমরা সবাই? বহুদিন পর তোমাদের সঙ্গে আবার দেখা। তো আমরা এখন অবধি ইকোনমিক্সের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম। ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আমরা পেয়েছিলাম বেসিক কনসেপ্টস, আর তারপর আমরা সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে শুরু করেছিলাম কিছু কিছু ন্যাশনাল ইনকামের ধারণা নিয়ে। ঠিক, তো আজকে চলো এর পরের চ্যাপ্টার শুরু করি, যার নাম মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম। চলো স্টার্ট করি। চলো আজকে আমরা মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম চ্যাপ্টার নাম্বার 3 নিয়ে আলোচনা করি। এবার আমরা আগেই বলেছিলাম যে ন্যাশনাল ইনকাম কীভাবে ক্যালকুলেট করতে, ওখানে জিডিপি বা আমরা ওখানে কনভার্জন শিখাইছিলাম তোমাদেরকে, মনে পড়ে? আজকে আমরা মেনলি ন্যাশনাল ইনকাম বের করার জন্য মেনলি যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় সেই পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা দেখি মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য মেনলি 3 ধরনের মেথড হয়। ক ধরনের মেথড হয়? 3 ধরনের। প্রথম মেথডকে আমরা বলবো আয় শুমারি পদ্ধতি। কি বলবো? দেখো, আয় শুমারি পদ্ধতি, ঠিক, যাকে আমরা ইংলিশে বলবো ইনকাম মেথড। ইংলিশে আমরা বললাম ইনকাম মেথড। এরপর যে মেথড আছে সেটাকে আমরা বলবো ব্যয় শুমারি পদ্ধতি। কি বলবো? ব্যয় শুমারি পদ্ধতি। তোমরাও আমার সঙ্গে খাতায় নোট বানাও। আর থার্ড যেটা আছে সেটাকে আমরা বলবো উৎপাদন সংযোজন পদ্ধতি। উৎপাদন সংযোজন পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, ব্যয়শুমারি পদ্ধতিকে ইংলিশে বলা হয় এক্সপেন্ডিচার মেথড। এক্সপেন্ডিচার মেথড, ঠিক। আর উৎপাদন সংযোজন পদ্ধতিকে আমরা বলবো ইংলিশে ভ্যালিউ অ্যাডেড মেথড। ভ্যালিউ অ্যাডেড মেথড। তো মোট এই 3 ধরনের, মেনলি আমরা এই 3 ধরনের পদ্ধতি দিয়ে আমাদের দেশের জাতীয় আয় বা আমাদের দেশে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করব। তো এখন ভালো মতো আমরা এক এক করে সবার বাংলা মানেটা বুঝি, কি বলতে যাচ্ছে, আর তারপরে এখান থেকে এরকমভাবে অঙ্ক আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে? এবার দেখো, আমরা সবার প্রথমে আয় শুমারি পদ্ধতি বা ইনকাম মেথড নিয়ে আলোচনা করি। দেখো, ইনকাম মেথডে কি হয় ভালো মতো করে বুঝবে। যখন আমাদের দেশের মধ্যে যত লোক জনসংখ্যা আছে, যত সবাই আছে, যখন আমাদের দেশের মধ্যে সবার আয়কে আমরা যোগ করে দিই, তাহলেই আমাদের দেশে জাতীয় আয় পেয়ে যাব। কথা বুঝতে পারছো? এক্সাম্পল দেখো, ব্যাপারটা ভাবো, তোমাদের বাড়ি তোমার 4 জন লোক, 4 জনই কিছু না কিছু আয় করছে। 4 জনই কিছু না কিছু আয় করছে। 4 জনে যখন আমি আয়কে যোগ করে দিব, তাহলে আমি আমাদের পুরো পরিবারের আয়টা পেয়ে গেলাম। রাইট? 4 জন লোক আছে, 4 জনে কিছু না কিছু আয় করতেছে, তখন এই 4 জনের আয়কে আমি যোগ করে যখন পরিবারে পেয়ে গেলাম, সেরকমভাবেই আমাদের দেশের যত জনসংখ্যা আছে, যারা যারা আছে সবার আয়কে যদি আমি যোগ করে দিই, তাহলে আমি জাতীয় আয় পেয়ে যাব। যদি তুমি বলো স্যার বাড়িতে বাবা কাজ করেন, আমি তো কাজ করি না, মা তো কাজ করে না, তো কীভাবে আয় হলো? তো বাড়িতে বাবা কাজ করছেন, বাবার আয়টা পরিবারের আয় হয়ে গেল। যদি মা কাজ করছেন না, মা হলেন হাউস ওয়াইফ, তুমি পড়াশোনা করছো, তুমি কাজ করছো না, তাহলে বাবা কাজ করছেন, বাবার আয়টাই পরিবারের আয়। সেরকমভাবেই আমাদের দেশে যারা যারা ব্যক্তি যে কোনো কিছু আয় করে, সেই আয়গুলোকে যোগ করলেই আমি এখানে আয় শুমারি পদ্ধতিতে জাতীয় আয় পেয়ে যাব। তাহলে এক কথা যদি তোমাকে আমি বলি, স্যার যে আয় পদ্ধতিতে এটা কি হবে? আয়ের যোগফল। এটা আমি কি লিখতে পারি? আয়ের যোগফল। ঠিক, আয়ের যোগফল। আয়ের যোগফল বা আয়ের সমষ্টি, তাই না? তো আমি যতগুলো আয় হয়, আমাদের দেশে যতগুলো আয় হয়, যত আয়, সবাই আয় করছে, সবার আয়কে যোগ করে দেব, তাহলেই আয় শুমারি পদ্ধতিতে আমরা আমাদের দেশের জাতীয় আয় পেয়ে যাব। কি ঠিক বুঝতে পারছি? হ্যাঁ, এর মধ্যে একটা কথা খুব ইম্পর্টেন্ট, যে স্যার সব ধরনের আয়কে কি যোগ করা যাবে? সব ধরনের আয় মানে আমাদের দেশে তোমরা জানো অনেকজন লোক আছে যারা ভিক্ষা করে আয় করে। শুনতে খারাপ, বাট আয় করে না। স্যার কি ওটাও কি আমাদের তাহলে আয়ের সমষ্টির মধ্যে পড়বে? না স্যার, ওটা পড়বে না। আবার থেকে বলি, আয় যখন কথা বলছি, যখন আমি তোমাকে বললাম যে আমাদের দেশের আয়ের কথা, তো এখানে বুঝতে হবে স্যার আয় বলতে কোন ধরনের আয়।
কোন ধরনের আয়কে যোগ করব, কোন ধরনের আয়কে যোগ করব না। সব আয়কে কি যোগ করে দেবো? না স্যার, আমরা সব আয়কে যোগ করব না। ভালো মতো করে বুঝবি আমি কি বলছি। আয়ের যোগফল বলতে এখানে মেনলি দুটো, আমি এখানে তোমাকে নোট লিখে দিচ্ছি, দেখো এখানে মেনলি দু ধরনের আয়কে আমরা এই আয় শুমারি পদ্ধতিতে যোগের মধ্যে আমরা জাতীয় আয় ধরবো না। কোন আয়কে ধরবো না? প্রথম আয় হচ্ছে হস্তান্তর আয়। প্রথম আয় হস্তান্তর আয়। হস্তান্তর আয় বলতে, হস্তান্তর আয় বলতে আমি কোনো কাজ করিনি, তার পরিবর্তে আমি আয় পেয়ে গেলাম। তুমি পড়াশোনা করছো, ঠিক আছে, বাট তুমি কোনো উৎপাদন কাজে নিযুক্ত নয়, কিন্তু তোমাকে বাবা বললো যে নে 10 টাকা কুরকুরে খেয়ে নিস, চিপস খেয়ে নিস, বাবা মা পকেট মানি দেয়, তাই না? তো ওটা আমার আয় হলো কোনো না কোনোভাবে। বাবা বললো 20 টাকা নাও, 10 টাকা পড়তে যাওয়ার জন্য অটো ভাড়া লাগবে, আর বাকি 10 টাকা তোমার খরচা। ঠিক, তোমার যে আয় হলো, ব্যাপারটা বুঝবা, তুমি কোনো কাজ করেছো, উৎপাদনমূলক কাজ করেছো? না স্যার, আমি কোনো উৎপাদনমূলক কাজ করিনি। আমি যখন কোনো কাজ করিনি তাও আমি আয় হয়ে গেছে। ছোটোবেলায় মনে পড়ে আমরা দাদু বাড়ি যেতাম, মামা বাড়ি যেতাম, ওখানে মামা, দাদু, দিদা সবাই আমাকে পা ধরলে কেমন টাকা দিত, 100 টাকা, 50 টাকা সবাই দিত। তো ওখান থেকে আমাদের আয় হতো। তো এই আয়গুলো আমাদের আয়শুমারি পদ্ধতিতে জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তো কি বললাম? হস্তান্তর আয়। হস্তান্তর আয় বা ট্রান্সফার ইনকাম কি জিনিস? যে সমস্ত আমি কোনো কাজ না করেই যখন আমার আয় হয়ে যাচ্ছে। এটা সব ফার্স্ট চ্যাপ্টারে ছিল। যদি না দেখে থাকো অবশ্যই বলবো ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু ভিডিও আগে তুমি দেখে নাও, তাহলে তুমি হস্তান্তর আয়টাকে আরও ভালো মতো বুঝতে পারবে। তো হস্তান্তর আয় আমরা কিন্তু জাতীয় আয়ের মধ্যে নিব না। আরও কিছু এক্সাম্পল হবে স্যার। হ্যাঁ, আরও এক্সাম্পল আছে। স্কলারশিপ থেকে যে টাকা পেলাম, সরকার পেনশন দেয়, সেই পেনশনের যেগুলো টাকা হলো, সে অনেকগুলো অ্যালাউয়েন্স, অনেকগুলো ভাতা দিয়ে থাকে, সেই অনেকগুলো ভাতা বা অনেকগুলো অ্যালাউয়েন্স বা অনেকগুলো পেনশন যাবতীয় যে টাকাগুলো সরকার বিনা কোনো কাজে আমাদেরকে দিয়ে থাকে। তোমরা 10,000 টাকা করে সবাই পেয়েছো মোবাইল কেনার জন্য, এবার এই টাকাটা কেন, রাইট? বাট পেয়েছি স্যার, এটা তো আয় হলো, তো ওটাও হয়ে গেছে আমাদের হস্তান্তর আয়। কথা বুঝতে পারলাম কি পারলাম না? তো এভাবে করে আমরা বলতে পারলাম যে স্যার হস্তান্তর আয় কিন্তু আয় শুমারি পদ্ধতিতে জাতীয় আয়ের মধ্যে গণ্য হবে না। ইজি আছে। আরেকটা আয়, আরেকটা কোন আয় জাতীয় আয়ের মধ্যে আসবে না? সেটাকে আমরা বলবো মূলধনী লাভ। কি বলবো? মূলধনী লাভ, মানে বাংলা ইংলিশে বলবো ক্যাপিটাল গেন। মূলধনী লাভ, এটাকে ইংলিশে বলবো ট্রান্সফার ইনকাম। এটাকে ইংলিশে কি বললাম? ট্রান্সফার ইনকাম। আর এটাকে ইংলিশে বলা হলো মূলধনী লাভ বা ক্যাপিটাল গেন। কি বললাম? মূলধনী লাভ বা ক্যাপিটাল গেন। এই আয়, আচ্ছা স্যার মূলধনী লাভটা কি জিনিস? মূলধনী লাভ, লেটস সাপোজ আমার একটা জমি ছিল, ঠিক, আমি আজ থেকে প্রায় 10 বছর আগে একটা জমি কিনলাম 1 লাখ টাকা দিয়ে। আজকে জমির ভ্যালু অনেক বেড়ে গেছে, তো ওই জমিটা আজকে আমি 20 লাখ টাকা বেশি দিচ্ছি। 1 লাখ কিনছিলাম, 20 লাখে বেচছি, অনেক প্রফিট হয়েছে। হ্যাঁ স্যার, এটা আমার আয় হলো। ইয়েস স্যার, বাট ওই আয়ের জন্য কি কোনো উৎপাদন কিছু হয়েছে? দেশের কোনো উৎপাদনের কোনো কাজে আসছে? না স্যার। আমি যখন কোনো সম্পত্তি বিক্রি করি, আমি যখন কোনো জমি, সোনা, বিল্ডিং, হোয়াট এভার, যখন কোনো অ্যাসেট, কোনো সম্পত্তি, মূলধনী কোনো সম্পত্তি বিক্রি করি, আর ওই সম্পত্তি বিক্রি করার পরে যে আমার আয়টা হয়, তাহলে সেই আয়টাও কিন্তু আমাদের আয় শুমারি পদ্ধতিতে জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে না। কি বুঝতে পারলাম স্যার? মূলধনী লাভ বলতে কি জিনিস আবার থেকে বোঝাও। মূলধনী লাভ বলতে আমি কোনো একটা সম্পত্তি কিনেছিলাম নিজের ব্যবহারের জন্য, আমি আজকে ব্যবহার করতাম, বাট আজকে আমি ব্যবহার করতেছি না, আর এটাকে ইউজ করবো না, বেচে দিই। ঠিক, তো সেই ধরনের মূলধনী লাভের মধ্যে যেগুলো হয় সেটা হচ্ছে আমার জাতীয় আয়ের মধ্যে আসবে না। তো মনে রাখতে হবে এই দুটো ইনকাম কিন্তু জাতীয় আয়ের মধ্যে আসে না। কি বুঝতে পারলাম? এছাড়া কোন কোন ইনকাম তাহলে আসে যদি আপনি মোটামুটি বুঝিয়ে দিতে পারেন। দেখো, আমরা তোমাদেরকে উৎপাদনের উপাদান বলছিলাম, মনে পড়ে? উৎপাদনে 4টা উপাদান হয়: জমি, শ্রম, মূলধন, সংগঠন। তো মেনলি এই 4টা উৎপাদনের উপাদান। আর এর জন্য এর পরিবর্তে যেটা আমরা পাই, যেমন আমি যদি জমি দিয়ে থাকি তার পরিবর্তে আমি কি পাবো? খাজনা পাবো। তাহলে আমি যদি শ্রম দিয়ে থাকি তার পরিবর্তে আমি পারিশ্রমিক পাবো, ওয়েজেস পাবো। বা এরপর যদি আমি মূলধন দিয়ে থাকি তার পরিবর্তে আমি সুদ পাবো। আর লাস্ট যদি আমি সংগঠন দিয়ে থাকি তার পরিবর্তে আমি মুনাফা পাবো। তো এই 4টা যে কি বলে আয় হলো, খাজনা, তারপরে পারিশ্রমিক, তারপরে সুদ, তারপরে মুনাফা। তো এই আয়গুলোকে যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমি আমাদের আয় শুমারি পদ্ধতিতে জাতীয় আয় পেয়ে যাচ্ছি। কি কথাটা বুঝতে পারলাম কি পারলাম না?
স্যার ভালো মতো করে বুঝবে যে জাতীয় আয় শুমারি পদ্ধতির মধ্যে আয় শুমারির মধ্যে কোন কোন আয় মেনলি আসলো, তো মেনলি 4টা আয় আসলো। আমি এখন তোমাদেরকে সূত্র লেখাবো, অবশ্যই লেখাবো, তো আগে জাস্ট ব্যাপারটা বুঝে নাও। আর হ্যাঁ, তোমরা যদি এই ক্লাসটা দেখতেছো, ভালো লাগতেছে, অবশ্যই এই ক্লাসের নোটস কিন্তু আমার নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, ওখানে মেলে ক্লিক করলে তুমি আমাকে চ্যাপ্টার 3 নোটস দিলে আমি তোমাদেরকে নোটস দিয়ে দেবো, তুমি ওখান থেকেও ভালো মতো করে পড়তে পারবে। তো যা বললাম এটার সঙ্গে আমি যেটা বলি লেখা আছে নোটসের মধ্যে, কারণ সব কিছু লেখালে কী হবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো এই জন্য আমি এখন বুঝিয়ে দিচ্ছি। আর নোটসের মধ্যে সব কিছু দেওয়া আছে, তুমি সেখান থেকে সব নিয়ে নিতে পারবে। কি, তো আমরা আয়শুমারি পদ্ধতিতে জাতীয় আয় বের করা বুঝতে পারলাম কি না, রাইট? তো এইবার আমরা চলে আসবো আমাদের নেক্সট ব্যয়শুমারি পদ্ধতি। দেখো, এবার আমরা ব্যয়শুমারি পদ্ধতিতে জাতীয় আয় বের করা শিখব। দেখো, ব্যয়শুমারি পদ্ধতিতে যেমন আয়শুমারি পদ্ধতি করলাম, এখানে আয়ের যোগফল দিয়ে আমরা জাতীয় আয় পাই গেলাম, সেখানে আমরা যদি ব্যয়কে যোগ করে দিই তাহলেও জাতীয় আয় পেয়ে যাব। বুঝো নি? দেখো কি হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, একটা লোক যদি 100 টাকা আয় করে, ভালো মতো বুঝবা, একটা লোক যদি 100 টাকা আয় করে তাহলে এই আয়টা সে কী করবে? খরচ করবে। লেটস সাপোজ সে 80 টাকা খাইলো আর 20 টাকা বাঁচিয়ে রাখলো, 80 টাকা সে খাইলো আর 20 টাকা বাঁচিয়ে রাখলো, তাহলে আমি বলতে পারি যে এই দুটা মিলেই এটা হচ্ছে। যদি কালকে ওর আয় বেড়ে 150 হয়ে গেল, হতে পারে এখন ও 110 টাকা খাবে, 40 টাকা বাঁচাবে। তাহলে আমি বলতে পারি যে যদি আমি ওর ব্যয় আর ওর সঞ্চয় যোগ করে দিই তাহলেই আমি ওর আয় পেয়ে যাব, হ্যাঁ কি না? ভালো মতো বুঝবো আমি কি বললাম। আমি 100 টাকা আয় করলাম, এই 100 টাকা আয়ের মধ্যে 80 টাকা আমার ভোগ্যদ্রব্য কেনার জন্য বা আমার যা দরকার, নিড, নেসেসারি, সেগুলো আমি কিনলাম, বাকি 20 টাকা আমি সেভ করলাম। ঠিক, যদি কালকে আমার আয় বেড়ে গেল, 150 হয়ে গেল, তখন আমি 110 টাকা আমার ব্যবহার করলাম আর বাকি 40 টাকা আমি সেভ করলাম। তো আমি বলতে পারি যত টাকা আমি খাইলাম প্লাস যত টাকা আমি বাঁচালাম, এই দুটা মিলেই আমার আয় হচ্ছে, হ্যাঁ কি না? তো ব্যয়শুমারি পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথডে আমাদের কি বলে, জাতীয় আয় বের করার সূত্র আমরা এখান থেকে বলতে পারি, স্যার যত টাকা আমি ব্যয় করলাম প্লাস যত টাকা আমি সঞ্চয় করলাম। কি বুঝতে পারলাম কি পারলাম না? যত টাকা আমার ব্যয় প্লাস যত টাকা আমার সঞ্চয়, এটাই আমার আয়। যদি আমি আমাদের দেশের সমস্ত ব্যয়কে যোগ করি প্লাস সমস্ত সঞ্চয়কে যোগ করে দিই তাহলেই আমি আমাদের দেশের মোট আয় বা জাতীয় আয় পেয়ে যাব। কি কথাটা বুঝতে কি খুব সমস্যা হচ্ছে? আমি কি বললাম যে আমি আমাদের দেশে যদি সমস্ত ব্যয় এরকমভাবে সবার ব্যয় যোগ করে দিলাম আর সবার সঞ্চয় সেভিংস যোগ করে দিলাম তাহলে আমি অ্যাকচুয়াল আয়টা পেয়ে যাব, জাতীয় আয়টা পেয়ে যাব। কি ইজি আছে না? তো ব্যয়শুমারি পদ্ধতিতে বলাই হচ্ছে এটা যে আমি ব্যয় আর সঞ্চয়কে যোগ করে দিলে জাতীয় আয় পেয়ে যাব। আরেকটা কনসেপ্ট এখানে আছে, স্যার এই টাকাটা বাঁচাচ্ছি কেন? আগামী দিনে কোনো জিনিস কিনবো, কোনো কাজে লাগাবো। তো আরেকটা কনসেপ্ট এর মধ্যে বলে, সেটা হচ্ছে আমি 80 টাকা বাঁচালাম, আমি 80 টাকা আমি ব্যয় করলাম। ব্যয় এখন মেনলি দু ধরনের হয়। ব্যয় এখন মেনলি কয় ধরনের? আমি যখন তোমাকে ব্যয় বোঝাচ্ছি তো বুঝতে হবে স্যার ব্যয় কয় ধরনের হয়, ব্যয় কয় ধরনের হয়। ব্যয়কে দুভাগে ভাগ করলাম, ভালো মতো করে বুঝবা। 1 টাকা বলবা ভোগ ব্যয়, 1 টাকা আমি কি বললাম? ভোগ ব্যয়। 8 টাকা আমি বললাম বিনিয়োগ ব্যয়। ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়। কিছু টাকা আমি আমার খাওয়ার জন্য ব্যবহার করব আর কিছু টাকা আমি আমার ইনভেস্ট করব। কীরকমভাবে হবে ব্যাপারটা বুঝো। দেখো ব্যাপারটা আমি যেমন 100 টাকা যদি আমি আয় করতাম, এবার 80 টাকা আমি ভোগ করব আর বাকি 20 টাকা আমি অন্য কোনো নতুন দ্রব্য কেনার জন্য ইনভেস্ট করব। টাকা সেভ করে আগামী দিন তো টাকাটা আমি খালি সেভ করে করে টাকা ফেলে দিব না, অবশ্য টাকাটা দিন কোনো দিন কিছু কিনবো। আমার ঘর কেনার ইচ্ছা, বড় গাড়ি, অনেক কিছু কেনার ইচ্ছা আছে, তো সেরকম আমি জিনিস কিনবো, তো ওটা আমি ইনভেস্ট করবো। অ্যাকচুয়ালি এটা আমার ভোগ ব্যয়, এটা আমার ইনভেস্টমেন্ট। তার মানে ভোগ ব্যয় আর বিনিয়োগ ব্যয় যোগ করলে আমি মোট ব্যয় পেয়ে যাবো, এটা যোগ করলে। আর মোট ব্যয় মোট আয়ের সমান হয়। কি বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে ভোগ ব্যয় আর বিনিয়োগ ব্যয় যোগ করলে আমি মোট ব্যয় পেয়ে যাব আর মোট ব্যয়টা আমার মোট আয়ের সমান হয়ে যাবে। এখানে 80 টাকা আর 20 টাকা যোগ করলে আমার 100 টাকা হয়ে যাবে আর এই 100 টাকার সঙ্গে এই 100 টাকা সমান হয়ে গেল। কি বুঝতে পারলাম? তো ব্যয়শুমারি পদ্ধতিতে আমি দুটো পয়েন্ট বুঝতে পারলাম, যদি একটু ভালো মতো করে বুঝি। একটা, স্যার এক্ষুনি তুমি বললে যে ব্যয় প্লাস সঞ্চয়। স্যার ওই ব্যয়টা কোন ব্যয় ছিল? ওটা ছিল ভোগ ব্যয়। ওটা কোন ব্যয় ছিল? ওটা ছিল ভোগ ব্যয়। আচ্ছা স্যার ভোগ ব্যয় কি জিনিস? ভোগ ব্যয় হলো ভোগ্য দ্রব্য ক্রয় করার জন্য যে সমস্ত ব্যয় হয়।
ভোগ্য দ্রব্য ক্রয় করার জন্য যা ব্যয় করি তাকে আমরা বলবো ভোগ ব্যয়। ইজি আছে? তো এখান থেকে আমি মেনলি দুটো মেথড পাচ্ছি। একটাকে আমি বলবো ভোগ ব্যয় প্লাস সঞ্চয়, ভোগ ব্যয় প্লাস সঞ্চয়। আরেকটাকে আমি বলবো ভোগ ব্যয় প্লাস বিনিয়োগ ব্যয়, ভোগ ব্যয় প্লাস বিনিয়োগ ব্যয়। এই দুভাবে কিন্তু আমরা আমাদের দেশের জাতীয় আয় বের করতে পারি। ইজি আছে? আমি যদি জাতীয় আয়কে ওয়াই ধরি আর ভোগ ব্যয়কে সি ধরি, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, এস দিয়ে সেভিংস আর সি ফর কনজাম্পশন। আর এখানেও যদি আমি ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই, ভোগ ব্যয় প্লাস বিনিয়োগ, আই ফর ইনভেস্টমেন্ট। তো আমি বলতে পারি জাতীয় আয় সমান সমান এটা হতে পারে, জাতীয় আয় সমান সমান এটাও হতে পারে। কি বুঝতে অসুবিধা আছে? তো আমাদের দেশের জাতীয় মোট ব্যয়, মোট ব্যয়কে আমি দুভাগে ভাগ করলাম, একটা ভোগ ব্যয় একটা বিনিয়োগ ব্যয়। মোট ভোগ ব্যয় আর মোট বিনিয়োগ ব্যয়কে যোগ করলে মোট ব্যয় পেয়ে যাব, আর তার চেয়ে আমি ব্যয় সমানি পদ্ধতিতে আমাদের দেশের জাতীয় আয় পেয়ে যাব। কি কনসেপ্ট ক্লিয়ার আছে? তো তুমি বলো স্যার ভোগ ব্যয় বা বিনিয়োগ ব্যয় যোগ করো, বা তুমি বলো ভোগ ব্যয় আর সঞ্চয় যোগ করো। দুটো যোগ করলে কিন্তু আমার দেশের জাতীয় আয় পেয়ে যাব ব্যয় সমানি পদ্ধতিতে। ওখানে যেমন আয়কে যোগ করলে পাইতাম, এখানে ব্যয়কে যোগ করলে পাবো। নামেই আছে দেখো আয় সমারি ব্যয় সমারি। কথা বুঝতে পারছি স্যার? তাহলে এখানে একটা জিনিস তোমাকে বোঝানো আছে, দেখো ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই, তার মানে সি প্লাস এস ইকুয়াল টু সি প্লাস আই, হ্যাঁ কি না? সিসি কেটে গেল, বাঁচলো এস ইকুয়াল টু আই, অর্থাৎ তোমার যতটা সেভিংস অতটাই তোমার ইনভেস্টমেন্ট। তো আমি দুইটা ক্ষেত্রে বুঝতে পারলাম যে আমাদের দেশের ব্যয় সমানি পদ্ধতিতে যাবতীয় যত আয় আছে সব আয়কে যোগ করলে, আমাদের দেশে যাবতীয় যত ব্যয় আছে সব ব্যয়কে যোগ করলে আমরা ব্যয় সমানি পদ্ধতিতে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম পেয়ে যাব। কি বুঝতে পারছি কি পারিনি? তো এটা হলো আমাদের ব্যয় সমানি পদ্ধতি। ইজি আছে? আয় সমানি পদ্ধতি বললাম, ব্যয় সমানি পদ্ধতি বললাম। তোমাকে আমি এখন এই সবার নোটস কিন্তু আবার প্রোভাইড করে দিচ্ছি, অবশ্যই তুমি নিয়ে নেবে। আর তার সঙ্গে এর উপর দিয়ে আর কি কি আসে, কারণ এখান থেকে অঙ্ক আসার চান্স কিন্তু খুব বেশি আছে। তো অবশ্যই তুমি সেই অঙ্কগুলো বুঝবো। আমি এরপরে সবাইকে আগে ভালো মতো করে বুঝিয়ে দিই, তারপর এক এক করে সবার ফর্মুলাগুলো আমি তোমাকে লেখাচ্ছি। ঠিক আছে? দেখো এবার তাহলে। তো আমরা এখন উৎপাদন সংযোজন পদ্ধতি বা ভ্যালু অ্যাডেড মেথড দিয়ে জাতীয় আয় বের করার চেষ্টা করব। তো এর আগে আমাকে বুঝতে হবে উৎপাদন সংযোজন পদ্ধতি বা ভ্যালু অ্যাডেড মেথড কী জিনিস। এর মধ্যে আমাদের দেশে কোনো একটা বছরে যত উৎপাদন হচ্ছে সবাইকে যোগ করলে আমরা আমাদের দেশের জাতীয় আয় পেতে পারি। আবার থেকে বলি, আমাদের দেশে কোনো একটা বছরে মোট যত উৎপাদন হচ্ছে, টোটাল যত প্রোডাকশন হচ্ছে, সবাইকে আমি যদি এক যোগ করে দিই তাহলে আমি আমাদের দেশের জাতীয় আয় পেতে পারি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন যে আমাদের দেশে যদি সমস্ত আয়কে যোগ করে দিই তাহলে জিএনপি পেয়ে যাবো। কী পেয়ে যাবো? জিএনপি। স্যার জিএনপি মানে কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে? এখান থেকে আমি যদি ডেপ্রিসিয়েশন মানে যদি আমি উৎপাদন করি, অবশ্য কিছু খরচ ক্ষতি হবে, ডেপ্রিসিয়েশন হবে। তো এখান থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাবো এনএনপি, অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট। এটাই আমাদের জাতীয় আয়, এটাই আমাদের জাতীয় আয়। আশা করি বুঝতে পারলাম। তাহলে স্যার জাতীয় আয় কে পাবো? জাতীয় আয় পেতে গেলে আমাদের দেশে মোট যত উৎপাদন হচ্ছে সবাইকে যোগ করে দিব, ওখান থেকে আমি অবচয় বা ডেপ্রিসিয়েশন ক্ষয়ক্ষতি যেটা হয় সেটা বাদ দিয়ে দিলেই জাতীয় আয় পেয়ে যাবো। এখন জিএনপি এনএনপি এগুলো আমি আগে ক্লাসে তোমরা বুঝিয়েছিলাম, তো অবশ্য তোমরা আগের ক্লাসটা অবশ্যই ভালো মতো করে দেখবে। ওখানে কনভার্সন বুঝিয়েছিলাম, এই সমস্ত নাম টার্মসগুলো বুঝিয়েছিলাম। ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তুমি অবশ্যই আগে ওটা দেখে আসবে, নাহলে কিন্তু এখানে কিছু বুঝতে পারবে না। তো অবশ্যই বলবো আগে ওটা দেখে নেবে, আর তারপর তোমরা এখানে আসবে। তো জিএনপির থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিব, বেড়ে যাবে এনএনপি, আর এনএনপি হলো আমাদের দেশের জাতীয় আয়, নেট ন্যাশনাল প্রোডাক্ট। এইবার আরেকটু ভালো মতো করে বুঝাই স্যার হচ্ছেটা কি। আর এর মধ্যে মেনলি দুটো মেথড আছে। ঠিক আছে? কটা মেথড? দুটা। একটাকে বলা হয় ফাইনাল প্রোডাক্ট মেথড, এটাকে দুভাগে ভাগ করবো আমি। একটাকে বলবো ফাইনাল প্রোডাক্ট মেথড, আরেকটাকে বলবো আমরা ভ্যালু অ্যাডেড মেথড।
ভ্যালু অ্যাডেড মেথড। দেখো ভাবো একটা জমি আছে, এই জমিতে গম উৎপাদন হলো। কি উৎপাদন হলো? গম। তো এখান থেকে লেটস সাপোজ 1000 টাকার গম উৎপাদন হলো। 1000 টাকার। স্যার টাকা কেন বলছো? কত কেজি হচ্ছে সেটা কেন বলছো না? কারণ সমস্ত কিছু আমরা আগেই বলছিলাম যে সমস্ত কিছু আমরা টাকার অঙ্কে পরিমাপ করব, যাতে করে অঙ্ক করতে আমাদের সুবিধা হয়। কখনো কেজি, কখনো লিটার, কখনো পিস, কখনো টান। তো এরকম বারবার আলাদা আলাদা কোয়ান্টিটিতে মেজার করলে কী হবে, বা ইউনিটে মেজার করলে কী হবে, আমাদের অঙ্ক করতে অসুবিধা হবে। এই জন্য সবাইকে আমরা অর্থের অঙ্কে পরিমাপ করব। তো এখানে 1000 টাকার গম উৎপাদন হলো। এইবার একটা মিলার, আটা মিল কোম্পানির লোক, একটা মিলার কি করছে, সে বললো এই সমস্ত গম সে নিয়ে নিচ্ছে। সে এই জমিতে যতগুলো গম উৎপাদন হলো, 1000 টাকা গম, সব গম এই নিয়ে নিচ্ছে আর আটা তৈরি করছে। কি তৈরি করছে? আটা। লেটস সাপোজ আটা তৈরি করলো 1500 টাকা হলো। ক টাকা হলো? 1500 টাকা হয়েছে। ইজি। এবার এই সব আটা একটা বেকারিওয়ালা নিয়ে নিচ্ছে, একটা বেকারি কোম্পানি যে কেক, বিস্কিট এগুলো বানায় না, পাউরুটি, সে নিয়ে নিচ্ছে সব আটা বা ময়দা। এবার ও ওগুলো দিয়ে আটা, ময়দা এগুলো তৈরি করছে। ও ওগুলো দিয়ে বিস্কিট, পাউরুটি, কেক যা যা লাগে ময়দা দিয়ে ওগুলো তৈরি করছে। আর তৈরি করে মার্কেটের দাম আছে 2500 টাকা। এইবার বলো আমাদের দেশের মোট উৎপাদন কত? যদি তুমি বলো স্যার আমাদের দেশের মোট উৎপাদন 1000 গম, 1500 ময়দা বা আটা, আর 2500 ওই ব্রেড, বিস্কিট এগুলো, তাহলে এটা ভুল হয়ে যাবে। কেন? দেখো 1500 টাকা গম উৎপাদন হলো, আটা উৎপাদন হলো ঠিক, বাট এর মধ্যে 1000 টাকা এটা ঢুকে আছে অলরেডি, নাই? আবার থেকে বোঝো, যদি বলি আমি 1500 টাকা আমার গম উৎপাদন হয়েছে, তো এই 1500 টাকার মধ্যে 1000 টাকা কি ঢুকে নেই? হ্যাঁ স্যার, 1000 টাকা এর মধ্যে ঢুকে আছে। যেমন এখানে আমি মানলাম 1 টাকা খরচা হয়নি, তো পুরোপুরি 1000 টাকা এখানে আসছে, কিন্তু এখানে তো 1000 টাকা ঢুকে আছে, তাই না? আবার যখন তুমি এটা বানাইছো, এর মধ্যে আবার এই 1500 টাকা ঢুকে আছে। তো আমি যদি এটাকে সবকে ক্যালকুলেট করি, 1000 প্লাস 1500, 2500, 5, তো ডাবল কাউন্টিং হয়ে যাবে। কি যাবে? অঙ্কটা ভুল হয়ে যাবে। একটা জিনিসকে 2বার 3বার করে কাউন্টিং করা হয়ে যাবে। এটাকে ঠিক করার জন্য এই দুটো মেথড। প্রথম মেথডের নাম কি বলে? ফাইনাল প্রোডাক্ট, মানে লাস্ট যেটা বানানো হয়েছে এর দাম কত? 2500। তো আমাদের দেশে জাতীয় উৎপাদন 2500, যেটা লাস্ট হলো, ঠিক? বা তুই যদি বলছো ভ্যালু অ্যাডের মধ্যে বললো, তো এখানে 1000 থেকে 1500 হয়েছে। প্রথমে ছিল কত? 1000, তারপরে 1000 থেকে কত হয়ে গেল? 1500, বাড়লো কত? 500, আবার 1500 থেকে 2500 হয়ে গেল, আবার কত বাড়লো? 1000। তো দেখো তুমি এখানে যোগ করলে কিন্তু তোমার 2500ই আসছে, এখানে 2500ই ছিল। কি বুঝতে পারলাম? তো দুটো মেথড আছে, ভালো মতো বুঝতে হবে। প্রথম মেথডের মধ্যে আমরা যে শেষ উৎপন্ন দ্রব্য আছে এটাই কনসিডার করব, তাহলে আমি আমাদের দেশে যে মোট উৎপাদন কত হয়েছে সেটা বের করতে পারবো। শেষ স্তরে কিন্তু দ্রব্যগুলো করতে হবে, অন্তর্বর্তী দ্রব্য করব না। মানে ইন্টারমিডিয়েট গুডসগুলো কিন্তু আমরা ধরবো না এর মধ্যে, ঠিক আছে? আর না হলে কত ভ্যালু অ্যাড হচ্ছে, এখান থেকে এখানে আসতে কত ভ্যালু অ্যাড হলো, এখান থেকে এখানে আসতে কত ভ্যালু অ্যাড হলো, কতটা ভ্যালু অ্যাড হচ্ছে ওইটাকে যোগ করে দাও, তাহলে তুমি কিন্তু আমাদের দেশের মোট উৎপাদন পাই যাবো। আর মোট উৎপাদন থেকে আমি একটু আগে বললাম ডেপ্রেশন বাদ দিলে আমাদের দেশে জাতীয় আয় কিন্তু আমরা পেয়ে যেতে পারবো। তো এইভাবে করে আমরা উৎপাদন সংযোজন পদ্ধতিতে জাতীয় আয় বের করি। তাহলে একটু সামারি করে দিই। এখানে আমরা যত আয় হয় সব আয়কে যোগ করলে পাবো, এখানে যত ব্যয় হয় সেই ব্যয়কে যোগ করলে পাবো, আর এখানে আমরা উৎপাদন পদ্ধতিতে এইভাবে করে আমরা আমাদের দেশের জাতীয় আয় ক্যালকুলেট করতে পারবো। তো এভাবে করে আমরা আমাদের দেশের জাতীয় আয় বের করে থাকি। আশা করি তোমরা ক্লাসটা ভালো মতো বুঝতে পারছো। এবার নেক্সট দিন তোমাদের এই ক্লাসটা চলে আসবে, এর পরের ক্লাসটা, যেখানে আমরা জাতীয় আয় শুমারি পদ্ধতি, ব্যয় শুমারি পদ্ধতি আর উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করবো। এই চ্যাপ্টারটা একটু বড় যাবে, কারণ কি অনেক কিছু শেখানো আছে, ভালো মতো বুঝতে হবে, তাই না? তো তাড়াহুড়া আমিও করতে চাই না, তুমিও করো না, দেখো খুব ভালো মতো এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দিবা, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবা। আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো দেখো, শেয়ার করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? বাই বাই।